আজকের ব্লগে তোমরা দেখবে আমরা ম্যাসিডন থেকে ফিরে আসার সময় চলে গেলাম একটা বাংলাদেশি ফিশ শপে রুই মাছ কিনতে। সেখানে মাছ কাটার একটা অদ্ভুত পদ্ধতি দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে পুরো শেয়ার করেছি। আর বাড়ি ফিরে বানিয়ে ফেললাম দই মাছ, পুরো রেসিপিও শেয়ার করেছি, দেখতে মিস করো না। আমরা এখন রয়েছি ম্যাসিডন স্টেশনে। আগের ব্লগে দেখিয়েছিলে, এখানেই ব্লগটা শেষ করেছিলাম, আর আজ ওইখান থেকে ব্লগটা আবার শুরু করছি। স্টেশনটা ছোট, খুব শান্ত একটা জায়গা, মাত্র দুটোই প্ল্যাটফর্ম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেনের জন্য ওয়েট করছি, আর ওই 5-6 মিনিটের মধ্যে ট্রেন এসে যাবে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওই যে ট্রেন দেখা যাচ্ছে, চলে এসেছে। চলো উঠে পড়ি ট্রেনে। আবারও খুঁজছি দুজনে পাশাপাশি সিট পাবো কিনা জানি না। বেন্ডিগো থেকে আসি তো বেশ 1 ঘন্টা জার্নি হয়ে যায়, তাই মোটামুটি ট্রেনগুলো ভর্তিই থাকে। যা ভেবেছিলাম তাই, দুটো পাশাপাশি সিট পেলাম না। কিন্তু খিদে বেশ পেয়েছিল বলে সুজির পোলাওটা এই সময় বার করেছি, কিন্তু ওটার আর ভিডিও নেওয়া হয়নি, খেয়ে নিয়েছিলাম। তবে এবারে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিছুক্ষণ পরই আমরা দুজনে পাশাপাশি সিট পেয়ে গেলাম। এবারে দুজনে পাশাপাশি, আর আমি বসে গেলাম আমার প্রিয় জানলার ধারের সিটটা। এই সিটটা একটা আলাদা শান্তি দেয়। বাইরে তাকালেই দৃশ্যগুলো একটা গল্পের মতো চলে যায় চোখের সামনে দিয়ে পরপর। এই ট্রেন জার্নি এক কথায় অসাধারণ। চোখে চোখে প্রকৃতি দেখা আর মনে মনে একটা শান্তি অনুভব করা। তবে রোদ্দুরটা মুখে পড়ছিল তো, তাই মাথাটা একটু ভার ভার করতে শুরু করলো। ভাবলাম একটু চোখ বুজে নেই, হয়তো একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। এই ঘুম আর আরামের মাঝখানে হঠাৎ এক সিদ্ধান্ত, চলো আজ মোরল্যান্ড ঘুরে আসি। ঢাকা সুপ্রিম নামে ওখানে একটা বাংলাদেশি দোকান আছে, আর মোরল্যান্ড হলো মেলবোর্নের একটা ছোট্ট সাবাব। ওখানে বাংলাদেশি নানা রকমের মাছ, মানে আমাদের দেশীয় মাছ পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, সাউদার্ন ক্রস স্টেশনে নামলাম, আর ওখানে ভিডিও করিনি তাড়াহুড়োর জন্য, সাথে সাথে ট্রেন ছিল, মানে ওই মেট্রোগুলো, মোরল্যান্ডের মেট্রোগুলো ধরে নিলাম। এই যে এখন নতুন ট্রেনে উঠে পড়েছি, এবার গন্তব্য মোরল্যান্ড। এখন দুপুর গড়িয়ে বিকেলের আলো পড়ছে চারপাশে, রোদটা নরম আর বাইরের দৃশ্য একদম চোখ জুড়ানো। ওই 20-25 মিনিটের মধ্যে পৌঁছে গেছি মোরল্যান্ড। এটা একটা স্টেশনের বাইরে ছোট্ট বুক স্টেশন, ফেরার সময় দেখাবো। আমরা বাড়ি না ফিরে, যেহেতু এখনো দিনের আলো রয়েছে, তার জন্য এই মোরল্যান্ডে তো এটা স্টেশনটার নাম মোরল্যান্ড, এই স্টেশনটাতে নেমেছি। এখান থেকে কাছেই হচ্ছে ঢাকা সুপ্রিম বলে একটা দোকান আছে, ওখানে আমাদের ওই বাংলাদেশি দোকান। তো ওখানে মোটামুটি আমাদের দেশের মাছগুলো, মানে আমরা যে মাছগুলো খাই, রুই কাতলা, ওই মাছগুলো পাওয়া যায়। তো ওই দোকানটাতে যাচ্ছি, ওখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, মানে আমরা যে মাছগুলো খাই, রুই কাতলা। তো আজকে যখন বেরোনোই হয়েছে, তাই ভাবলাম যে আজকে যাই, গিয়ে নিয়ে আসি। আর একটা ব্যাপার আছে এখানে, টিকিটের ব্যাপার আছে একটা। এটা তো দূরে, টিকিট কেটে ট্রেনে উঠতে হবে। এবার যেটা আর কি একদিনের একটা ফেয়ার আছে, সেটা যদি হয়ে যায়, তুমি সারাদিন এদিক ওদিক যেখানে জায়গায় যেতে পারো, আর তোমার ফেয়ার কাটবে না। তো আমাদের তো আজকে বেরোনো হয়েইছে, কাটাও হয়েছে টিকিট, তাই জন্য আমরা ভাবলাম যে আজকে যেহেতু দিনের আলো আছে, একবার ঘুরে আসাই যাক। না হলে এখানে জিনিসপত্রগুলো কিনতে আসা যায়, হয়তো একটু কমও হয়, কিন্তু মানে দুজনে খরচা করে আসা, সেই সমস্ত কিছু ম্যানেজ করলে, ভাবলে আমাদের সিটি থেকে জিনিসপত্র কিনে নিলে বেশি সুবিধা হয়। তাই জন্য আমরা এইসবগুলোতে আসি না। তো আজকে যেহেতু হয়ে গেছে, তো দেখা যাক। প্রথম যাচ্ছি, চলো ওখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। মাথাটা তখন ধরেছিল, একটুখানি ঘুমিয়ে নিয়েছি, হালকা করে ঘুমিয়ে নিয়েছি, 10 মিনিট মতো যে পাওয়ার ন্যাপটা হয়, 10 মিনিট মতো ঘুমিয়ে নিয়েছি। তো এখন একটু ফ্রেশ লাগছে। সব থেকে বড় কথা হলো, যা দেখলাম 250 মিটার দূরে, মানে স্টেশন থেকে খুবই কাছে, তাই জন্য আরও আসবো বলে ভাবলাম। হ্যাঁ, এইটাই মেন বিষয়, মানে খুবই ভালো ব্যাপার না, আমাদের মাইকি কাটের ভাড়াটা আবার কাটেনি, আগের ট্রিপের আওতাতের মধ্যেই পড়ে গেছে। মানে একটা ট্রিপের মধ্যে দুটো গন্তব্য কভার, তাই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া।
এই কালারটা আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে অপরাজিতা গাছের ফুলটা একদম এই কালারের হয়, দুপাটি হয়ে। কাছেই বলে আমরা এখন হেঁটেই যাচ্ছি মোরল্যান্ডের রাস্তার গলি দিয়ে। ছোট ছোট গলি, একদম শান্ত পরিষ্কার। বাড়িগুলোর সামনে এরকম বাগান মতো আছে, কয়েকটা ফুল গাছ রয়েছে। জায়গাটা বেশ ভালো লাগছে, কোনো রকম নয়েজ নেই, ভিড় নেই, একদম শান্ত যাকে বলে। তবে গলি থেকে বেরিয়ে সামনেই মনে হচ্ছে মেন রোড, ওইখানেই থাকবে দোকানটা। হ্যাঁ, একদম পেয়ে গেছি, এই যে ঢাকা সুপ্রিম। চলো ভেতরে গিয়ে দেখি আমরা যে কারণে এসেছি সেটা পাই কিনা। তবে দোকানটা একটু রেনোভেট হচ্ছে, তাই জন্য সমস্ত জিনিসপত্র একটু অগোছালো রয়েছে, আমাদের দোকানের মালিক জানালেন। রাঁধুনি কোম্পানির গুঁড়ো মশলাটা নাকি খুব ভালো, যে কোনো গুঁড়ো মশলা। বাট আমার তো ইন্ডিয়ান স্টোর থেকে অনেক ধরনের গুঁড়ো মশলা অলরেডি কিনে নেওয়া হয়ে গেছে, ধনে জিরে গুঁড়ো অনেক স্টক রয়েছে, তাই জন্য আমি একটু গরম মশলাটা নিয়ে নিলাম। এবার এই মেন জায়গাটা, যার জন্যই এই বাংলাদেশি দোকানটা খোঁজা। সমস্ত ধরনের মাছ এরকম ফ্রোজেন করে এখানে বিক্রি হয়। কি মাছ নেই, ইলিশ, পাবদা, রুই, কাতলা, বাটা মাছ, সমস্ত ধরনের মাছ পাওয়া যায়। যেন আমরা আমাদের নিজেদের জায়গায় ফিরে গেছি মনে হচ্ছিল। সবকিছু দেখে আমি আর থাকতে পারলাম না, একটা রুই মাছ নিয়ে নিলাম। দাম পড়লো $13 প্রতি কেজি, আর মাছের ওজন ছিল প্রায় 2.5 কেজি। এখানে দাদা আমাদের একটা কথা জানালেন, মাছ যত পুরনো হবে তার দাম তত কম হবে। আমাদের এই রুই মাছটা নিলাম, তার রেট হলো $13 পার কেজি, কিন্তু এখানে 7, 8 বা $9-এরও মাছ পাওয়া যায়। সেগুলো একটু পুরনো আর স্বাদ একটু কম হবে, কিন্তু আমাদেরটা নতুন মাছ, ফ্রোজেনটা বেশি দিনের করা নয়, ওই যতটা আসতে সময় লাগে তার জন্য করতে হয় ততটুকু। এখন দেখা যাক, রান্না করলে তবে তার আসল টেস্ট বোঝা যাবে। তবে আজকের দিনের সবচেয়ে ইন্টারেস্টিং অভিজ্ঞতা হলো বরফ জমা রুই মাছ কাটার এই পুরো প্রক্রিয়াটা দেখা। একবারে অন্যরকম অভিজ্ঞতা। ঠান্ডা শক্ত মাছ কিভাবে কেটে দেওয়া হয় সেটার ভিডিও তোমরা এখন দেখতে পাচ্ছ, আর সাথে সাথে আমিও দেখছি প্রথমবার জীবনের। দেখতেই পাচ্ছ ফ্রোজেন রুই মাছটার ওই ফ্রোজেন অবস্থাতেই কাটা হচ্ছে, বরফ ছাড়ানোর কোনো ঝামেলা নেই, একদম ওই জমে থাকলেই দাও দিয়ে কেটে দিচ্ছে মাছটা। আসলে জমে থাকা মাছটা কাটলে ভেঙে যায় না, তাই কাটাটা ভালো হয়। এভাবেই এখানে ফ্রোজেন মাছ সমস্ত কিছু কাটা হয়। দেখতে যেমন খুব শক্ত লাগছে, কাজটা কিন্তু খুবই সহজ। মানে ওই যে জায়গাটা দিয়ে কাটা হচ্ছে সেটা বিশাল ধার, ওটাই আর কি বরফ শুদ্ধ মাছটাকে পুরো কেটে দিচ্ছে। তবে আমাদের এখানে ঠিকঠাকভাবে বলা হয়নি, ওরা বাংলাদেশি স্টাইলে মাছগুলোকে কেটে দিয়েছে। আমরা যেরকম পেটি গাথা পিসগুলো আলাদা আলাদা সুন্দরভাবে করি, ওরম করেনি। মাছের মাথাটাও 4 টুকরো করে দিয়েছে। আমি মাছের মাথাটা একটু গোটা গোটা মাছের মাথা রাখা পছন্দ করি। ঠিক আছে, প্রথম এক্সপিরিয়েন্স তো, এর পরের বার গেলে ঠিকভাবে মাছটা কাটিয়ে নেব। তবে মাছের পিসগুলো সুন্দরভাবে কাটা হয়েছে, একটাও ভেঙে যায়নি। এই অবস্থাতেই আমাদের উনি দিয়ে দেবেন। আমরা আবার যতটুকু আমরা ইউজ করব ততটুকু আজকের জন্য বার করে বাকিটা আবার ফ্রোজেন করে ফ্রিজে ঢুকিয়ে দেব। কারণ 2.5 কেজি, প্রায় 2 কেজি 400 মতো মাছ আছে, তো সেই মাছটা তো একদিনে খাওয়া সম্ভব নয়। এটাও আমরা বেশ কয়েকদিন রেখেই খাবো। পুরাতন দেখে একদম ফ্রেশ মাছ দিছি, ঠিক আছে? আচ্ছা, দাম ডিফারেন্ট আছে, $9 আছে, $7 আছে, $13 পার কিলো, বুঝছেন? আচ্ছা, আপনাদেরকে যেটা দিছি এটা একদম নতুন। আচ্ছা, মাছের ভিতর পরিষ্কার, আপনি খাবেন। প্যাকেটের মাছ আর এটা অনেক তফাৎ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা গোবিন্দভোগের চালের মতো একটা চিনি গুঁড়া চাল পাওয়া যায়, সেটাও একটু নিয়ে নিলাম। পায়েস করলে ওটাতে করব। এমনি গোবিন্দভোগ চাল পাওয়া যায় না। যাই হোক, কেনাকাটি হয়ে গেছে। সন্ধে নামার আগেই চলে এসেছি স্টেশনে। স্টেশনে ঢোকার মুখে এই যে বুক স্টেশনটা, এখানে বই রেখেও যাওয়া যায়, আবার এখান থেকে বই নিয়ে পড়াও যায়। বেশ সুন্দর লাগলো ব্যাপারটা। চলো স্টেশনের দিকে এগোই। যে স্ক্রিনে দেখাচ্ছে সিটি লুপ রয়েছে 5:32-এ, এক্ষুনি মানে 1 মিনিটের মধ্যেই ট্রেন আসবে। বাহ, খুব ভালো হলো। একদম মেলবোর্ন সেন্ট্রালেই নামবো আর উঠে যাব। মোটামুটি 6টার মধ্যে বাড়ি ঢুকে যাব। বাইরে সূর্যটা ইতিমধ্যেই ডুবে গেছে, আর আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। চারদিকের এই অপূর্ব শোভা মুগ্ধ করে তোলে। এই মোহ চোখে ভরে নিতে নিতেই ট্রেন চলে এলো দেখছি, আর চুপচাপ ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে বসেও খানিকক্ষণ এই শোভাটা দেখা যাবে, এই ভেবেই ভালো লাগছে।
এবার ভিডিও করিনি জানো, ভিডিও করতে গেছিলাম কিন্তু এই যে ভেতরে লাইট চলছে তো বাইরেটা অন্ধকারের মতো, তাই জন্য ভেতরের পুরো রিফ্লেকশনটা ওই কাঁচে পড়ছিল, বাইরেটা দেখা যাচ্ছিল না। যাই হোক ট্রেনটা দেখো একদম ফাঁকা, মানে কোন সিটে বসবো সেটাই আর কি ডিসাইড করার মতো। বাড়ি চলে এসেছি আর যতটুকু মাছ রান্না করব ততটুকু বের করে রেখে দিয়েছি ফ্রোজেন অবস্থা থেকে নর্মাল ভাবে আসার জন্য। তবে অনেক বড় বড় পিস রয়েছে তো এইগুলোকে একটুখানি কেটে নেব, তাহলে বেশ অনেকগুলো হয়ে যাবে। আর বাকি মাছটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, ওটা ফ্রোজেন অবস্থাতেই ঢুকিয়ে দিতে হবে তাই জন্য। তবে মাছটা সত্যি ভীষণ ফ্রেশ আর একদম কোনো আঁশ টাশও নেই, আঁশ ছাড়িয়ে এটা ফ্রোজেন করা হয়। মাছের কালারটা দেখেই বুঝতে পারবে সত্যি ফ্রেশ মাছটা। মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। আজ সারাদিন এত জায়গা ঘুরলাম, তারপরে বাড়ি ফিরলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এত ঘোরাঘুরির পরেও একটুও ক্লান্ত লাগছে না। আসলে আমি রান্না ভালোবাসি, রান্নার প্রতি একটা আলাদা টান আছে আমার, তাই বাড়ি ফিরে আর দেরি করিনি, সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। আজ ওই যে দেশি রুই মাছটা আনলাম মোরল্যান্ড থেকে, সেটা দিয়ে দই মাছ রান্না করব, কারণ সারা ট্রেনে সোমনাথ বলতে বলতে এসেছে একটু দই মাছ করো, একটু দই মাছ করো, তাই জন্য আমি ওকে বলিনি এখনো, দই মাছ রান্না করতে শুরু করে দিয়েছি। আর আমি একদম ঘরোয়া স্টাইল খুব তাড়াতাড়ি দই মাছটা রান্নাও করতে পারি, শুধু লাগবে মশলাগুলো ঠিকঠাকভাবে আর যদি একটা মিক্সার গ্রাইন্ডার থাকে ব্যাস। এমনি দই মাছ রান্নার সময় মাছটা কিন্তু হালকা করে ভাজতে হয়, কিন্তু আমি যেহেতু ফ্রোজেন মাছ ব্যবহার করছি আর এখানে তো ফ্রোজেন মাছই পাওয়া যাবে, তাই জন্য মাছগুলো একটু বেশি ভেজে নিচ্ছি, খুব কড়া না হলেও ভাজার পরিমাণটা একটু বেশি রাখছি। আর এই দিকে কড়াইতে আবার চিকেনের ঝোলও বসিয়ে দিয়েছি, কারণ সকালবেলা এই চিকেনটা ফ্রোজেন অবস্থা থেকে নর্মাল টেম্পারেচারে আসার জন্য বের করে গেছিলাম, কারণ এসে একটু চিকেনের ঝোল বানিয়ে খাবো বলে, তাই জন্য ওটা তো পুরোপুরি ডিফ্রস্ট হয়েই গেছে, তাই রান্নাটা করেই নিতে হতো। তাই আর একটা কড়াইতে চিকেনের ঝোলটাও হয়ে যাচ্ছে, ভালোই হলো এটা করা হয়ে গেল, তাহলে সোমনাথকে কালকে টিফিনে চিকেনের ঝোল আর ভাত দিয়ে দিতে পারবো, তাহলে আমার আবার সকালের চাপটা থাকবে না। আর ওদিকে ভাতটা বসিয়ে দেব। ভালো করে মাছটা দুদিকই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আরও 4টে মাছ আছে, সেটাও আলাদা করে আবার ভেজে নেব। তারপরে এই মাছ ভাজার তেলটা অনেকটাই দিয়েছি, এই তেলেই বাকি রান্নাটাও করে নেব। এদিকে চিকেনের ঝোল আমার রেডি হয়ে গেছে, ওই ঝোল ঝোল মাখো মাখো মতো করেছি, ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দেব। কালারটা বেশ সুন্দর এসেছে, যেহেতু দই মাছ বানাচ্ছি তাই জন্য দইটা বার করেছিলাম, চিকেনেও একটু দই দিয়েছি, আর ওই কাশ্মীরি রেড মির্চ পাউডারটা দিয়েছিলাম, ওইটাতেই কালারটা এসেছে। টমেটো দিলে কালারটা আরেকটু গাঢ় লাল হয়, তবে এই কালারটাও বেশ ভালো লাগে। এদিকে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আমি না একটা দই মাছের জন্য মশলা করে রেখেছি, পেঁয়াজ আদা রসুন আর ওই 5-6টা মতো কাজু বাদাম, সবগুলোই একসাথে পেস্ট করে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন আলাদা করে পেস্ট করে সেটা ভাজা যায়, আলাদাভাবে করা যায়, কিন্তু আমি আর অত সময় দিইনি, সবকিছু একসাথে করেছি। সবকিছু ভালোভাবে কষিয়ে নিতে পারলেই, রান্নাটা করে নিতে পারলেই রান্নার টেস্ট একদম সুন্দর আসে। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, মানে আমি দিয়েছি জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, এলাচ আর গোটা গোলমরিচ দিয়েছি, এলাচটা মাস্ট আর কি। এরপর ওই যে ওই পেস্টটা যেটা করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে ঢেলে ভালো করে বেশ খানিকক্ষণ কষাবো, যাতে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যায়, আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আর কাজু বাদাম তো এমনিতেই রান্না তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভালোভাবে নাড়াতে হবে, যেহেতু কাজু বাদাম দিয়ে একেবারে পেস্টটা করেছি তো নিচে লেগে লেগে যেতে পারে, তাই জন্য মাঝে মাঝেই ঢাকাটা খুলে আমি ভালোভাবে নাড়িয়ে দেব। মোটামুটি 10 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এরপর আমি শুকনো মশলাগুলো এতে অ্যাড করব, ওই একদম বেসিক যে গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড মির্চ পাউডারের যে লঙ্কা গুঁড়োটা ওইটাও এর মধ্যে অ্যাড করেছি, বেশ ভালো কালার আসে ওতে। এরপর হালকা করে জল দিয়ে আবারও পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে, আর এবার আমি না গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর 2-2.5 চামচ মতো টক দই আমি ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নেব, কারণ যদি ফ্লেমটা অন থাকতো আর মশলাটা খুব ফুটতে থাকতো এর মধ্যে দইটা দিলে পুরোটা ফেটে যেতে পারে, তাই জন্য
গ্যাসের ফ্লেমটা অফ করে করাটাই আর কি ভালো, সুবিধা হয় আর কি। এবার ভালো করে দইটা মিশিয়ে নেবার পর তারপর আমি আবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। মিষ্টি দই দিয়েও করা যায়, মিষ্টি দই দিলে মিষ্টিটা আর দিতে হবে না, মানে আমি এখানে চিনি অ্যাড করব পরে, নুন চিনি দুটোই অ্যাড করব। আর যদি মিষ্টি দই দিয়ে করা হয় তাহলে আর ওই শেষে চিনিটা দিতে লাগে না, তাতেই হয়ে যায়, কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, একই টেস্ট হয়। শুধু দইটা দেওয়ার সময় ওই ফেটিয়ে দেওয়াটা ভালো, তাহলে ভালোভাবে মিক্স হয়, না হলে ওই ছানা ছানা মতো কেটে যেতে পারে আর কি তরকারির মধ্যে। নুনটা বুঝিয়ে দিতে হবে, কারণ মাছের মধ্যেও নুন থাকে, কারণ এর মধ্যে আমি মাছটা দিয়ে ফোটাবো, তখন ওই মাছের নুনটাও কিন্তু গ্রেভির মধ্যে যাবে, তাই জন্য প্রথমের দিকে নুনটা একটু বুঝে দেওয়াই ভালো। তবে মিষ্টি আর ঝাল এর পরিমাণটা বেশ দিতে হবে অনেকটাই, কারণ টক দইটা যদি টক দই ইউজ করা হয় না হলে ওইটা বেশি পাওয়া যাবে গ্রেভির মধ্যে, তাই এই নুন মিষ্টি আর ঝালটা আর টকটা ব্যালেন্স করাই এই দই মাছ করার আসল ট্রিক। ওপর থেকে তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো একদম সুন্দর হয়ে গেছে। এইবার আমি খানিকটা জলও দিয়ে দেব আর এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার আস্তে আস্তে ফুটতে থাকছে পুরো রান্নাটা, পুরো বাড়ি জুড়ে এক অপূর্ব গন্ধ ছড়িয়ে পড়েছে, মনে হচ্ছে যেন মার হাতে রান্না আবার করতে পারছি। এটা একটা চরম মুহূর্ত, যখন নিজের প্রিয় খাবার নিজের হাতে রান্না করছি বিদেশের মাটিতে। এই আনন্দে সত্যি কিছু তুলনা চলে না। আমরা প্রায় 4 মাস পর খাচ্ছি, মানে মেলবোর্নে এসে প্রথম খাচ্ছি এই রুই মাছ, দেশীয় মাছ। হয়ে যাওয়ার পর শেষে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে খানিকক্ষণ রেস্টিং এ রেখে দেবো। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব ইজি রান্না, খুব বেশি কিছু লাগে না, কিন্তু এই ছোট্ট রান্নায় যা স্বাদ তা একেবারে মন ছুঁয়ে যাবে। ও হ্যাঁ, শেষে এই কাঁচা লঙ্কা ছড়াতে কিন্তু ভুলো না। চেরা কাঁচা লঙ্কা হলে আরো ভালো হয়, যাতে ঝাল খুব বেশি না হয়, তাই জন্য আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি। এখন সবকিছু রেডি, পরিবেশন করছি গরম ভাতের সাথে রুই মাছের দই মাছ। আজকের দিনটা ছিল পুরো ভ্রমণ, যেখানে অস্ট্রেলিয়ার ফল কালার্স দেখে আমরা মুগ্ধ, যেটা তোমরা আগের ব্লগেই দেখেছো। তারপর হঠাৎ করে ঠিক করে চলে যাওয়া মোরল্যান্ড, কেনাকাটা, আর তারপর বাড়ি এসে রান্না করা। মাছটা সত্যিই খুব ভালো, একটা কামড় দিয়ে প্রথমে বুঝলাম কি দারুণ হয়েছে। তো আজকের দিনে পুরো ব্লগটাই ছিল পুরো ভ্রমণ, কেনাকাটা আর রান্নাঘিরে গল্প। তোমরা যদি এমন আরো ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।